আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছো। কর্মমুখী রসায়নের তৃতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সাসপেনশন এবং কোয়াগুলেশন নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আমরা টিন্ডাল ইফেক্ট, ব্রাউনীয় গতি এবং হার্ডি-শুলজে যে নিয়মটা রয়েছে কোয়াগুলেশনের ক্ষেত্রে, সেই নিয়মটা সহ আলোচনা করবো ইনশাল্লাহ। ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবে, আমি ইনশাল্লাহ আনসার দেব। আর এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যে সল, তারপর হচ্ছে কলয়েড, তারপর হচ্ছে বিশেষ করে হাইড্রোসল, অ্যারোসল, এই ধরনের কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এইগুলোর প্রকারভেদের মধ্যেই চলে আসবে। তো প্রথমত এই টপিকটার নাম হওয়া উচিত মিশ্রণ। তো আমি যদি বলি কোনো একটা মিশ্রণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সমসত্ব আর একটা হচ্ছে অসমসত্ব। এখন প্রশ্ন হচ্ছে, সমসত্ব মিশ্রণ আমরা মানে অ্যাজ ইউজুয়াল আমরা এসএসসিতে বা আমরা নর্মালি কি জানি, যে কোনো একটা মিশ্রণে যদি কোনো একটা দ্রাবকের মধ্যে অস্তিত্ব বোঝা না যায় বা বুঝতে পারবা না, তখন সেটাকে আমরা সমসত্ব মিশ্রণ বলি। আর অসমসত্ব মিশ্রণ কাকে বলি? কোনো একটা দ্রবণের মধ্যে দ্রবকে যদি সহজেই আলাদা করা যায়, তখন সেটাকে আমরা অসমসত্ব মিশ্রণ বলি সাধারণত। কিন্তু রসায়নে তোমাকে সমসত্ব মিশ্রণের যে পার্ট আছে, সেখানে অবশ্যই যে দ্রাবকের মধ্যে যে দ্রব আছে বা পার্টিকেল থাকবে, সেটার যে ব্যাস আছে, সেই ব্যাসের একটা পরিমাণ আছে। ওই পরিমাপটা যদি তুমি একটা নির্দিষ্ট হয়, তখন সেটাকে আমরা সমসত্বীয় দ্রবণ বলতে পারি। তাহলে এটার পরিমাপটা হচ্ছে যে কোনো একটা দ্রবের যে ব্যাস, সেটা যদি 0.2 ন্যানোমিটার থেকে 0.1 ন্যানোমিটার থেকে 2 ন্যানোমিটার পর্যন্ত হয়, সেটাকে আমরা সমসত্ব দ্রবণ বলি। তো তাহলে প্রথমে আমরা খুব সোজাভাবে আসব। দেখো এখানে আছে যেটা, যে সমসত্বীয় মিশ্রণ এবং বা স্বচ্ছ মিশ্রণ, আর এটা হচ্ছে অসমসত্বীয় মিশ্রণ বা ঘোলাটে মিশ্রণ। তাহলে সমসত্ব মিশ্রণে এই কণার বা সূক্ষ্ম কণার বা পার্টিকেলের বা দ্রবের যে ব্যাসটা, সেই ব্যাসটা হচ্ছে 0.1 থেকে 2 ন্যানোমিটার পর্যন্ত। তাহলে সেটাকে আমরা সমসত্বীয় দ্রবণ বলবো। যেমন আমরা বলতে পারি পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইডের যে দ্রবণটা, সেটাকে আমরা সমসত্বীয় মিশ্রণ বলতে পারি। এবার আসো অসমসত্ব মিশ্রণ কাকে বলে। তাহলে অসমসত্ব মিশ্রণকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কলয়েড, আরেকটা হচ্ছে সাসপেনশন, আরেকটা হচ্ছে অধক্ষিপ্ত হয়ে যাওয়া। এই সাসপেনশন সেটাকে যদি আমরা কিছুক্ষণ স্থিরভাবে রাখি, তখন সেটা কিছুক্ষণ পরে সেটা জমাটবদ্ধ হয়ে নিচে পড়ে যাবে, মানে অধক্ষিপ্ত হয়ে যায়। এই অধক্ষিপ্ত হয় আবার অন্যান্য কারণগুলোর কারণে ওই সাসপেনশন জাতীয় পদার্থগুলো অথবা কলয়েডগুলো, মাঝে মাঝে কলয়েডগুলো কোয়াগুলেট হতে পারে বা জমাটবদ্ধ হতে পারে। এই সাসপেনশন থেকে কোয়াগুলেশনটা এবং কলয়েড থেকেও কোয়াগুলেশন ঘটে। এই কোয়াগুলেশন মানে হচ্ছে জমাটবদ্ধ হওয়া, এই যে জমাটবদ্ধ হওয়া। তাহলে আমাদের মাথার ভিতরে থাকবে যে এই কলয়েড কণার মধ্যে একটা সাসপেনশন জাতীয় যে কলয়েড কণা এগুলো থাকবে, সেগুলো যদি আমি স্থিরভাবে রাখি জমাটবদ্ধ হয়ে যাবে অথবা নিচে জমাট হয়ে যাবে। আবার আমি কৃত্রিমভাবেও তৈরি করতে পারবো, কলয়েড থেকে আমি জমাটবদ্ধ করে ফেলতে পারবো। এই যে ব্যাপারটার নাম হচ্ছে কোয়াগুলেশন। আর অধক্ষেপ তো বুঝোই। এখন প্রশ্ন হচ্ছে, কলয়েডেরও আবার অনেকগুলো প্রকারভেদ আছে। আমি যদি সহজে বলি যে, যদি আমাকে বলো যে সমসত্বীয় মিশ্রণে কণার ব্যাস হচ্ছে 0.1 থেকে 2 ন্যানোমিটার, কলয়েড যদি থাকে, তাহলে কলয়েডের মধ্যে যে ব্যাস থাকবে কণার পার্টিকেলের, সেটা হচ্ছে 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত। দেখো 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত। দেখো এই পয়েন্টটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো এই সমসত্বীয় দ্রবণের মধ্যে যে কণার ব্যাসটা 0.1 থেকে 2 ন্যানোমিটার পর্যন্ত, আর কলয়েডের মধ্যে সেটা হচ্ছে 2 থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত। এরপরে যদি আমি বলি যে, আমি সাসপেনশন, এই সাসপেনশানে এই কণার ব্যাসটা হবে 500 ন্যানোমিটার থেকে বড়, মানে 500 ন্যানোমিটার চেয়ে বড় হবে। তো এগুলোকে যদি আমি অ্যাট এ গ্ল্যান্স আমি একটু আলোচনা করি, যে এই দ্রবণের মধ্যে দৃশ্যমান আমি সহজে খালি চোখে দেখব না। তার মানে এটাতে এই যে মানে কলয়েড, সাসপেনশন এগুলোর মধ্যে যদি আমি একটু চিন্তা করি, যে কলয়েড কণার যে অণুগুলো রয়েছে বা দ্রবগুলো রয়েছে, সেই দ্রবগুলোকে আমরা এদিক ওদিক যে ছোটাছুটি করে, এই ছোটাছুটি করার প্রক্রিয়াটার নাম হচ্ছে ব্রাউনীয় গতি। এখন দেখো ব্রাউনীয় গতি জিনিসটা কি? ব্রাউনীয় গতি হচ্ছে কোনো একটা দ্রবণের মধ্যে কোনো একটা দ্রব এদিক ওদিক যে ছোটাছুটি করে, যে আমরা বলি কানামাছি বউ যাকে পেলে তাকে ছো, মানে কোনো একটা দ্রবণের মধ্যে, এখানে দ্রবণের মধ্যে এই দ্রবণের মধ্যে এই কণাগুলো এদিক ওদিক, এদিক থেকে এদিক, 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 এই ছোটাছুটি করার যে ব্যাপারটা, এটার নামই হচ্ছে ব্রাউনীয় গতি। এই কলয়েডের মধ্যে ব্রাউনীয় গতিটা আছে, কিন্তু
দ্রবণের মধ্যে বা সমসত্ব মিশ্রণের মধ্যে, যে সমসত্ব মিশ্রণের মধ্যে এই ব্রাউনীয় গতিটা নাই। তাহলে এখন এটাকে যদি আমি আলট্রা মাইক্রোস্কোপে দেখি তাহলে আমি দেখতে পাবো না, বুঝতে পারবো না এই যে সমসত্ব দ্রবণ। কিন্তু আমি আলট্রা মাইক্রোস্কোপে যদি দেখি তাহলে কলয়েড কণাতে যে সূক্ষ্ম কণাগুলো রয়েছে সেগুলোকে আমি দেখতে পাবো। এরপর একটা পয়েন্ট আছে টিন্ডাল ইফেক্ট, যে টিন্ডাল ইফেক্ট। তাহলে এখানে দুইটা পয়েন্ট একটু আমাকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ব্রাউনীয় গতি আর একটা হচ্ছে টিন্ডাল ইফেক্ট, যে টিন্ডাল ইফেক্ট বা টিন্ডাল প্রভাব। এই টিন্ডাল ইফেক্টটা কি তোমাকে আমি একটু সহজে বুঝাই। মনে করো আমি একটু ভিডিও দেখাচ্ছি একটা, টিন্ডাল ইফেক্টটা একটু দেখো। এটা হচ্ছে টিন্ডাল ইফেক্ট। Something such as in colloid. This effect is also referred to as Tyndall scattering. The concept of Tyndall effect. দেখো The Tyndall effect, named after physicist John Tyndall, involves the scattering of light by finely suspended particles in something such as in colloid. This effect is also referred to as Tyndall scattering. আচ্ছা, আমি একটু করে বলি, যদি কোনো একটা মনে করি এটা একটা সমসত্ব মিশ্রণ, এই সমসত্ব মিশ্রণে যদি আমি এখানে লাইট দিই তাহলে এই লাইটটা সরাসরি এদিক দিয়ে বের হবে, বাট এখানে মাঝখানে কোনো আলো দেখাবে না। তার মানে এটার মধ্যে এমন কোনো কণা, এত বড় কণা বা একটা ন্যূনতম কণা নাই। যদি থাকতো তাহলে ওই লাইটটাকে, যে আলো ছিল, যে আলোগুলোকে অ্যাবজর্ব করতো এবং বিচ্ছুরণ করতো। কিন্তু যেহেতু নাই বা ধরা যায় না, তাহলে সেই ক্ষেত্রে টিন্ডাল ইফেক্ট নাই বলা যাবে। কিন্তু যদি আমি এখানে দুধ রাখতাম তাহলে দুধের মধ্যে ছোট ছোট কী থাকতো, কণা থাকতো, চর্বির কণা থাকতো। ওই কণাগুলো যখন আমার লাইটটা যখন যাইতো, ওই কণাগুলো তাকে অ্যাবজর্ব করে বিকিরণ করতো। এই বিকিরণ করতে গেলে লাইটটা মাঝখান বরাবর একটা কী থাকতো, রে, আমি মানে আলোর একটা অস্তিত্ব দেখতে পাবো। সেটাকেই হচ্ছে টিন্ডাল ইফেক্ট। তাহলে তুমি একটু দেখো যে টিন্ডাল ইফেক্টটা কি। আমি যদি একসাথে মারি, দেখো তোমাকে আমি সহজে দেখাই। দেখো এখানে আমি এটা এখানে লাইট পাস করাচ্ছি, তাহলে এখানে একদম স্পষ্ট করে আমার লাইটের যে আলোটা, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। শুধুমাত্র কলয়েড কণার মধ্যে এই টিন্ডাল ইফেক্টটা আছে। এখন দেখো সাসপেনশন বা আরও বড় যেগুলো আছে, যারা আরেকটু মোটা, মানে অর্থাৎ 500 ন্যানোমিটারের চেয়ে বড় যদি হয়, তাহলে এই টিন্ডাল ইফেক্টটা মানে দেখা যাবে, কিন্তু ওরকম একদম মানে আলোতে যাচ্ছে ওরকম দেখা যাবে না। তো তাহলে আমরা বলতে পারি যে সমসত্ব মিশ্রণে টিন্ডাল ইফেক্ট নাই, কলয়েডের মধ্যে টিন্ডাল ইফেক্ট আছে, আর সাসপেনশনে টিন্ডাল ইফেক্টটা ওইভাবে বোঝা যাবে না। তার মানে কি, আলোকে বাধা, যেহেতু কোণার আকার বড়, আলোর চেয়ে বড়, ওই কারণে আলোটাকে যাইতে বাধা দেবে। তো তাহলে শুধুমাত্র কলয়েডীয় কণার মধ্যে টিন্ডাল ইফেক্ট আছে। তো তাহলে এই টিন্ডাল ইফেক্ট দ্বারা কীভাবে আমি বুঝবো যে টিন্ডাল ইফেক্টটা হচ্ছে এরকম, যে কোনো একটা দ্রবণ সেটা কি কলয়েড নাকি কলয়েড না, এই টিন্ডাল ইফেক্টের মাধ্যমেই আমরা বুঝতে পারবো। তাহলে টিন্ডাল ইফেক্ট যার আছে সেটা কলয়েড, আর যার নাই সেটা কলয়েড না, সোজা কথা। তাহলে কলয়েড কণা বা কলয়েড দ্রবণ অথবা তোমার অসমসত্ব দ্রবণ যদি হয় বা অন্যান্য দ্রবণ, তাহলে সেগুলোর মধ্যে টিন্ডাল ইফেক্টটা থাকবে না। এই হচ্ছে কাহিনী। তুমি একটু দেখো। Through a liquid is the result of Tyndall effect. What is happening to the light beam? দেখো, Let's take a closer look at what's in each beaker. দেখো এটা হচ্ছে অসমসত্বীয় দ্রবণ। আমি যদি এখানে মারি, দেখো এখানে দেখো, any particles are too small to obstruct the path of light as it passes through, meaning we won't be able to see the beam. A solution, such as a sugar solution we made, is a homogeneous mixture made up of only one phase. In this form, the solute, in this case the sugar, will dissolve in the solvent, in this case the water. মানে সমসত্ব মিশ্রণ, এটা সমসত্ব মিশ্রণ, সমসত্ব মিশ্রণ। Solvent, meaning once again we won't be able to see the light hitting anything. মানে এটা দেখা যাবে না, A colloid, কিন্তু কলয়েডের মধ্যে দেখা যাবে, কলয়েডের মধ্যে দেখা যাবে। দেখো the dispersed phase, which is the milk particles, and the dispersion medium, which is the water. In the colloid, light will scatter in different directions due to the dispersed particles. But in water and in true solutions, such as a sugar solution, it will pass through without দেখো being এই scattered. দিস ইজ দ্য পয়েন্ট। এই দেখো এখানে টিন্ডাল ইফেক্ট নাই, এখানেও টিন্ডাল ইফেক্ট নাই, এটা হচ্ছে চিনি সলিউশন। কিন্তু এটা হচ্ছে দুধের মধ্যে, বাটারের মধ্যে, দুধের মধ্যে দেওয়া একটা সলিউশন, তাহলে এটার মধ্যে টিন্ডাল ইফেক্ট আছে। তাহলে যার মধ্যে টিন্ডাল ইফেক্ট আছে সেটা হচ্ছে কলয়েডীয় সলিউশন, আর যার মধ্যে টিন্ডাল ইফেক্ট নাই সেগুলো কলয়েডীয় সলিউশন না। দিস ইজ ইউর পয়েন্ট। তো তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারলাম? আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোনটা কলয়েড এবং কোনটা কলয়েড না, সেটা এখান থেকে বুঝতে পারবো। দেখো তার মানে প্রথম হচ্ছে কলয়েড কণার, যে কলয়েডের মধ্যে যে দ্রব থাকবে সেটাকে আমরা বলবো যে তার কণার ব্যাসটা হচ্ছে 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত হবে, এবং সেটা আলট্রা মাইক্রোস্কোপে দেখা যাবে, এবং ব্রাউনীয় গতিও থাকবে, টিন্ডাল ইফেক্টও থাকবে। এটার মধ্যে ব্রাউনীয় গতি নেই, কারণ এটা তো অস্তিত্বই বোঝা যায় না, আমি বুঝবো কীভাবে ব্রাউনীয় গতি আছে।
কিন্তু যদি আমি সাসপেনশনে যাই, অসম সত্যি অস্বচ্ছ মিশ্রণ সাধারণ মাইক্রোস্কোপে দেখা যাবে অস্থায়ী মিশ্রণ অধক্ষিপ্ত হয়ে পড়ে, ব্রাউনীয় গতিহীন। তাই এটার মধ্যে ব্রাউনীয় গতি কেন? কারণ আমরা জানি যে কোনো একটা সাসপেনশনে যে দ্রব যে পার্টিকেলগুলো আছে সেগুলো একটু ভারী, তো ভারী থাকলে তো এদিক ওদিক ঘোরাঘুরি করবে না, তো ঘোরাঘুরি যদি না করে তখন সেটা হচ্ছে ব্রাউনীয় গতিহীন, কারণ সে স্থির বেশি থাকতে চাইবে অথবা জমাটবদ্ধ হয়ে যেতে চাইবে। কোনো ক্ষেত্রে আলোর বিচ্ছুরণ ঘটে, কিন্তু টিন্ডাল ইফেক্ট, টিন্ডাল ইফেক্টে বিচ্ছুরণ করে একদম একটা রো আকারে তোমার প্রবাহিত হচ্ছে, ওইটা হচ্ছে টিন্ডাল ইফেক্ট। বাট নর্মালি কলয়েড কণাতেই শুধু টিন্ডাল ইফেক্ট থাকে, অন্য অন্য কণাগুলোতে টিন্ডাল ইফেক্ট থাকবে না। রক্তের কলরা এবং বেক্সিন দিয়ে উদাহরণ দিলাম এখানে। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট, যে কলয়েডকে আবার কয় ভাগে ভাগ করা যায় একটু দেখো। কলয়েডকে, এই যে কলয়েডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? অ্যারোসল, দেখো এটা বিস্তারিত বস্তু কণা, বিস্তারণ মাধ্যম। তাহলে এটা হচ্ছে কণা, এটাকে আমি দ্রব চিন্তা করি আর এটাকে দ্রাবক চিন্তা করি, যে দ্রাবক চিন্তা করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে বিস্তারণ মাধ্যম মানে দ্রাবকের মধ্যে দ্রব, তো তার মানে এটা পরিমাণ বেশি, এটা পরিমাণ কম। তাহলে গ্যাসের মধ্যে কঠিন যদি থাকে, অ্যারোসল, অ্যারো মানে গ্যাস, গ্যাসের মধ্যে সল আছে, সল হচ্ছে কঠিন পদার্থ, কঠিন কণা, সল হচ্ছে কঠিন কণা। যেমন আমরা যখন সেন্ট মারি, এরকম করে শু করে যখন মারবো, তখন দেখা যায় এটা এখানে কী হবে, যে মানে এই আলোর মধ্যে তখন ছোটো ছোটো কণাগুলো বাতাসের মধ্যে ভাসবে। তাহলে এয়ারের মধ্যে সল থাকে, অ্যারোসল। অ্যারোসলে যে আমরা মশা মারতে আমরা ব্যবহার করি, আমাদের গায়ের মধ্যে এত অ্যারোসল দিই না, আমরা সেন্ট দিই, যেটাকে আমরা পারফিউম বলি। এই পারফিউমটা দেখা যায় যে মানে ওই যে অ্যারোসল জাতীয়, এয়ারের মধ্যে সল থাকে। আবার আমরা শেভিং ক্রিম যে করি, জেল, এই জেলগুলো যদি দিই, এই জেলটা হচ্ছে কঠিন পদার্থের মধ্যে তরল থাকে। আবার ইমালশনটা হচ্ছে তরলের মধ্যে তরল, যেমন দুধ, ক্রিম। তারপর হচ্ছে সল হচ্ছে কঠিন পদার্থ, কঠিনের মধ্যে কঠিন, তরলের মধ্যে কঠিন, যে দ্রবটা কঠিন থাকবে, এটাকে সল বলা হয়। তাহলে কঠিন সল আছে, তরল সল আছে, তারপর হচ্ছে ফোম, এগুলো সবগুলোই কলয়েড। এখানে যা যা দেখছো প্রত্যেকটাই কলয়েড। এখন একটা ইনফরমেশন তোমার লাগবে এমসিকিউতে যেটা আসে, যেটাতে স্টুডেন্টরা কনফিউশন হয়ে পড়ে, যে পরীক্ষা আসে দুধ কি ইমালশন নাকি হচ্ছে কলয়েড, এটা নিয়ে একটু কোয়েশ্চেন আসে। দেখো, দুধটা কি ইমালশন নাকি কলয়েড, যে দুধ এটা কি ইমালশন না কলয়েড, যে কলয়েড ইমালশন। এখন কোনটা পরীক্ষাতে সবগুলো আসে? দেখো, প্রথমে মনে রাখতে হবে দুধটা হচ্ছে একটা কলয়েড, ঠিক আছে, বাট কলয়েডের একটা প্রকারভেদের নাম হচ্ছে ইমালশন। তাহলে দুধ ইমালশনও কলয়েডও দুইটাই। এখন পরীক্ষা যদি আসে কলয়েড ইমালশন অপশনে দুইটাই থাকে, তাহলে ইমালশন দাগাবা, কারণ ইমালশনটা মোর স্পেসিফিক। আর কলয়েডের মধ্যে অনেক সময় দেখা যায় কলয়েড সল, এই যে কলয়েড দিয়ে, যে কলয়েড দিয়ে পাশে দিয়ে লিখে সল, তো দুধ তো সল না, তো কলয়েড সল যখন থাকবে তখন এটা তো হবে না। এই মেডিকেল এডমিশন টেস্টে এরকম একটা প্রশ্ন আসছে, আমি একটু দেখাচ্ছি তোমাকে, যে দুধটা কি কলয়েড না সল, এরকম একটা প্রশ্ন আসছে, আমি একটু দেখাচ্ছি। খুবই কমন যে আসছে পরীক্ষায়, আমি দেখাচ্ছি। এই যে দেখো, দুধ এক ধরনের কী বলতো, এই যে এখানে লেখা আছে, এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 17-18 সালে, দুধ হচ্ছে এক প্রকার কলয়েড, বাট এখানে সল লেখা আছে, তাহলে এটা হবে না, বাট এখানে ইমালশন হবে। আর যদি এখানে ইমালশন না থাকতো, শুধু কলয়েড থাকতো, আনসার কলয়েড হতো। যদি কলয়েড থাকতো শুধু, তাহলে কলয়েড হতো। সো এই ধরনের ছোটোখাটো বিষয়তে অনেক সময় স্টুডেন্টরা কনফিউজড হয়ে পড়ে, তোমরা যাতে কনফিউজড না হও, এটা একটু মনে রাখবা। এবার আসো আমি যেটা নিয়ে কথা বলছিলাম, সল, অ্যারোসলের কথা বলছিলাম, তারপর হচ্ছে এইগুলোর কথা বলছিলাম, এটি একটু এমসিকিউর জন্য লাগবে। এবং এমসিকিউর জন্য এই অংশগুলো, ধোঁয়া, বায়ুতে ভাসমান দুলা, উদাহরণগুলো একটু মাথায় রাখিও। ফোমগুলো হচ্ছে কঠিনের মধ্যে গ্যাস থাকে, যখন আমরা ফোমটা মারি তখন দেখো ফুলে যায়, তার মানে কি কঠিন পদার্থের মধ্যে গ্যাসগুলো ভিতরে থাকে, এই কারণে ফুলে যায়। যেমন মনে করো কেক, ঝামা পাথর, সাবানের ফেনা, তারপর সোডা ওয়াটার, এগুলো হচ্ছে তরলের মধ্যে গ্যাস থাকবে, তখন এটাকে তরল ফোম বলে। আর কঠিনের মধ্যে গ্যাস থাকলে তখন সেটাকে আমরা বলি যে কঠিন ফোম, যেমন মনে কেক, ঝামা পাথর ইত্যাদি। তারপর হচ্ছে জেলটা তো জানো, জেল, পনির, মাখন, দই, জুতোর কালি, এগুলো সবগুলো হচ্ছে জেল। এর ইমালশন হচ্ছে দুধ, শ্যাম্পু, ক্রিম, পানিতে তেল। তারপর হচ্ছে সল হচ্ছে শঙ্কর ধাতু, জ্যাম পাথর, রঙিন কাজ। তারপর হচ্ছে গোল্ড সল্ট, তারপর মিল্ক অফ ম্যাগনেশিয়া, দেহকোষের তরল ঘোলা ইত্যাদি আমরা সল বলতেছি, রাইট। এগুলো একটু এমসিকিউর জন্য লাগবে, একটু পড়তে হবে। এবার আসো আমরা যে দুধের ব্যাপারটা, যে এই যে এটা হচ্ছে দ্রব, আমি আবার বিস্তারণ মাধ্যম, তার হচ্ছে দ্রাবক, এটা দ্রাবক আর এটা হচ্ছে দ্রব। কোনটার মধ্যে কি থাকে সেটা, বাটার হচ্ছে কি দেখো, পানির গুচ্ছ অণু এবং চর্বি ঢেলা। আবার দুধের মধ্যে পানি থাকে আর এখানে চর্বি এবং প্রোটিন হচ্ছে কণা হিসেবে থাকে, তার মানে বিস্তারিত কণা হিসেবে থাকে দ্রব। মিল্ক অফ ম্যাগনেশিয়া, পানি হচ্ছে মূল উপাদান, পানি হচ্ছে তোমার বিস্তারণ মাধ্যম, আর এটা হচ্ছে দ্রবটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, মিল্ক অফ লাইমে। এমসিকিউর জন্য লাগবে। এবার আসো ব্রাউনীয় গতি কাকে বলে, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে কলয়েড কণাগুলো এদিক ওদিক যে ছোটাছুটি করে, এটাকে ব্রাউনীয় গতি বলা হয়।
ব্রাউনীয় গতি গ্যাসের গতিতত্ত্বের গ্যাসের অনুসম বিরামহীন বিশৃঙ্খল গতি সর্বোৎকৃষ্ট উদাহরণের প্রমাণ। আর টিন্ডাল ইফেক্টও আমি আলোচনা করেছি যে কলয়েড কণা দ্বারা দৃশ্যমান আলোর বিচ্ছুরণ ধর্মকে আবিষ্কারকের নাম অনুসারে টিন্ডাল ইফেক্ট বলা হয়। এটা কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি আলোচনা করেছি টিন্ডাল ইফেক্টটা কি এবং ব্রাউনীয় গতিটা কি, ডেকে গেলো এটা। এবার আসো, এটা এমসিকিউর জন্য তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য রাখতে পারো যে বড় কলয়েড এবং সিলভার কোনার সলটা হচ্ছে বেগুনি রঙের, ছোট কলয়েড এবং সিলভার সল হচ্ছে হলুদ অভাব কমলা, আর বড় কলয়েড কণার গোল সল নীল আছে এবং ছোট কলয়েড কণার গোল সল লাল আছে। এগুলো তোমাকে একটু জানতে হবে, এই পয়েন্টটা একটু জানতে হবে, এমসিকিউর জন্য লাগবে, আর কোনো কিছুর জন্য লাগবে না। এবার আসো, এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যে কলয়েডটা আচ্ছা দুই প্রকার, একটা হচ্ছে দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষী। তো দ্রাবক আকর্ষী হোক বিকর্ষী হোক, চার্জ দ্রাবক আকর্ষী হলো চার্জ একরকম থাকবে, দ্রাবক বিকর্ষী হলো চার্জ একরকম থাকবে। তো তাহলে আনসার হবে কি, দেখো এই যে কলয়েড কণার সময় তো একই চার্জের উপস্থিতি, এই কলয়েড কণাটা একই চার্জের উপস্থিতি, এটা হচ্ছে কমন। তাহলে এখানেও ব্রাউনীয় গতি আছে, এখানেও ব্রাউনীয় গতি আছে, শুধুমাত্র পার্থক্য কোথায়, কলয়েড কণার সময় দ্রাবক আয়নটা দ্রাবক বিকর্ষীর মধ্যে, এই যে দ্রাবক বিকর্ষী কলয়েড স্থায়িত্বের কারণ। এখানে স্থায়িত্ব বলতে কী বোঝাচ্ছে জানো, আমি একটু ক্লিয়ার করি, না হলে কনফিউশন থাকবে। কলয়েড কণার স্থায়িত্বটা হচ্ছে মূলত হচ্ছে, মনে করো একটা মিশ্রণের মধ্যে দ্রাবক এবং দ্রব, এই দ্রাবক এবং দ্রবটা যাতে নিচে অধক্ষিপ্ত হয়ে না যায়, এটা সবসময় সমানভাবে কলয়েডের মানে কলয়েডীয় একটা দ্রবণের মধ্যে সমানভাবে কণাগুলো বিস্তারিত মানে ঘোরাঘুরা করে। এই যে ঘোরাঘুরি করার যে প্রক্রিয়াটা, যে ব্যাপারটা, এই ব্যাপারটা যদি অনেকক্ষণ ধরে স্থায়ী থাকে, এটাকে আমরা বলি সুস্থির। তার মানে কি, এটা তোমার জমাট বাঁধবে না, অথবা কোনো কারণে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে না, অথবা নিচে তলানি পড়বে না, এটা হচ্ছে সুস্থির। সুস্থিত মানে কি, কলয়েডের ভিতরে যে দ্রব আছে সেই দ্রবগুলো সুশৃঙ্খলভাবে চারপাশে ব্যাপ্ত হয়ে যাওয়ার যে ব্যাপারটা, ওইটা সমানভাবে থাকবে, এটা কখনো নিচে পড়বে না, এই ব্যাপারটা নাম সুস্থিতি। তার মানে কলয়েড কোনো অধক্ষিপ্ত হবে না সাধারণভাবে। কিন্তু দেখো কিছু কিছু কলয়েড জোর করে আমি তাদেরকে কী করতে পারি, কোয়াগুলেট করতে পারি। যেমন মনে করো একদম সিম্পল, যে দুধ আছে না, দুধের মধ্যে যদি তুমি কি দিয়ে দাও, একটু লেবু দিয়ে দাও, তাহলে কিছুক্ষণ পরে আমরা কি দেখব, দুধটা কি হয়ে গেছে বলো, ওই চর্বিগুলো জমাটবদ্ধ হয়েছে। এই ব্যাপারটার নাম হচ্ছে কোয়াগুলেশন। এই কোয়াগুলেট করার জন্য একটা নিয়ম আছে, যেটাকে হার্ডি-শুলজে নিয়ম বলা হয়। এই কোয়াগুলেশনের ব্যাপারটা এখন আমরা দেখবো। আসো, এই কোয়াগুলেশনটা আমরা দেখবো। দেখো, আর সাসপেনশনের উদাহরণ তো দেওয়া হলো, এগুলো একটু পড়ে নিও, বিশেষ করে ওষুধ শিল্পে সাসপেনশনের অনেক ভূমিকা আছে, এগুলো জাস্ট একটু পড়ে নিলে হবে, অত বেশি ঝামেলার কিছু নেই। মানে সাসপেনশনের তোমার ভূমিকাটা এখানে বলা হচ্ছে আর কি, এগুলো নিয়ে তো ঝামেলা হবে না। ওষুধ শিল্পে সবচেয়ে, আমরা ছোটোবেলায় এখনও মনে আছে যে অসুস্থ হইলে ডাক্তাররা তোমার কতগুলো সিরাপ দিত, ওই সিরাপগুলো মানে পানি থাকতো না, তো বলতো বাসায় গিয়ে গরম পানি দিয়ে মিক্সার করে তারপরে এগুলোকে ঝাঁকায় খাওয়ার জন্য। তো আমার এখনও মনে পড়ে, আমাদের একটা মুরব্বি ছিল, ওনার ছেলেকে ডাক্তার বলছে ঝাঁকায় ওষুধটা খাওয়াইতে, তো উনি কী করছে, ছেলেকে ওষুধ খাওয়ায় তারপরে ঝাঁকানো শুরু করছে। উনি ওষুধকে ঝাঁকাইতে বলছে, এটা উনি ভুলে গেছে, উনি মনে করছিল ছেলেকে ওষুধ খাওয়ানোর পর ঝাঁকানো শুরু করে দিছে। এই ধরনের অনেক মজার মজার ঘটনা আছে। এই সাসপেনশন জাতীয় যে সিরাপগুলো, সেগুলোর মধ্যে গরম পানি মিক্স করে তারপর হচ্ছে মানে যে পাউডারগুলো মিশ্রিত করা হয়, দেন ওগুলা সিরাপ হিসেবে খাওয়ানো হয়। এবার আমি যেটা নিয়ে কথা বলছিলাম, কোয়াগুলেশন। আর কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বললাম, কোয়াগুলেশন মানে হচ্ছে জমাটবদ্ধ করা, জমাটবদ্ধ করা, যে জমাটবদ্ধ করা, জমাটবদ্ধ হওয়া। তো তাহলে তুমি একটু চিন্তা করো, এই জমাটবদ্ধ হওয়ার জন্য আমরা যে কলয়েড কণা আছে, সেই কলয়েড কণাতে যে চার্জ আছে, চার্জ যদি বিপরীত চার্জ দিই, তাহলে এটা কি, ওই বিপরীত চার্জটা, মনে করি এটার মধ্যে ধনাত্মক চার্জ আছে, তো আমি ঋণাত্মক চার্জটা তার মধ্যে ঢুকাই দিলাম, তাহলে যত ধনাত্মক চার্জ আছে সবগুলো ঋণাত্মক চার্জকে ঘিরে ধরবে। ফলে এই ধনাত্মক চার্জের কারণে ঋণাত্মক চার্জগুলো ঘিরে যে ধরছে, জমাটবদ্ধ হয়ে গেল। তাহলে এই যে আমি চার্জটা দিলাম, ওইটা বিপরীত চার্জ দিলাম, ওইটাই হচ্ছে কোয়াগুলেন্ট রূপে কাজ করে। এখন কোয়াগুলেন্ট মানে কি, যেমন আমি তোমাকে বলি, যে চুরি করে সোরা, আর যে চুরি করায় সে গডফাদার। তো তাহলে এই কোয়াগুলেন্ট হচ্ছে গডফাদার, মানে ওর কারণে অন্যগুলো জমাটবদ্ধ হয়েছে, এটা কোয়াগুলেন্ট বলা হয় এটাকে। তাহলে এই যে কোয়াগুলেন্ট মানে হচ্ছে গডফাদার। তো তাহলে এই প্রথম যে হার্ডি-শুলজে নিয়ম আছে, যে একজন বিজ্ঞানী হার্ডি-শুলজে নিয়ম অনুসারে বলছে যে কলয়েড কণার মধ্যে বিপরীত চার্জযুক্ত ক্যাটায়ন অথবা অ্যানায়ন, যে কোনো চার্জ, হয়তো অ্যানায়ন বা ক্যাটায়ন যেটাই হোক না কেন, সেটা কোয়াগুলেন্ট রূপে কাজ করে, তার মানে কালফিট রূপে কাজ করে, এর কারণে জমাটবদ্ধ হয়ে যায়, কোয়াগুলেন্ট রূপে কাজ করে, জমাটবদ্ধ হয়ে যাবে। এরপর দেখো, এই কোয়াগুলেন্ট যে আমি দেবো, মানে কোনো একটা চার্জে দেবো, সেটা চার্জের পরিমাণটা, মনে করো আমার এখানে একটা কলয়েড আছে, এই কলয়েডের মধ্যে ঋণাত্মক চার্জওয়ালা কলয়েড, তো আমি ধনাত্মক চার্জ দিলাম। আমি ধনাত্মক চার্জ হিসেবে কি দিতে পারি, অ্যালুমিনিয়াম আয়ন দিতে পারি, ফেরাস আয়ন দিতে পারি, অথবা সোডিয়াম আয়ন দিতে পারি, 3টে আয়ন দিতে পারি। এখন সোডিয়াম আয়ন দিলে যে পরিমাণ জমাটবদ্ধ হবে, অ্যালুমিনিয়াম আয়ন দিলে তার 3 গুণ পরিমাণ জমাটবদ্ধ হবে। তো তার মানে এই যে চার্জটার কারণে তোমার ক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে।
তাহলে চার্জের পরিমাণ যত বেশি হবে কোয়াগুলেশন ক্ষমতা তত বেশি হবে। এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, দেখো এই খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা, যে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এটা খুবই এই যে বিপরীত চার্জযুক্ত, এই যে বিপরীত চার্জযুক্ত এই যে কোয়াগুলেন্ট ক্ষমতাটা, এই কোয়াগুলেন্ট ক্ষমতাটা, তার মানে এমসিকিউতে যদি আসে যে কার কোয়াগুলেন্ট ক্ষমতা বেশি, তার যারটা চার্জ বেশি তার কোয়াগুলেন্ট ক্ষমতা বেশি, যার চার্জ বেশি কোয়াগুলেন্ট ক্ষমতা বেশি। এখন প্রশ্ন হচ্ছে, আমি মনে করো একটা ঋণাত্মক চার্জওয়ালা একটা কলয়েড আছে, ঋণাত্মক চার্জওয়ালা কলয়েড আছে, তো তার মধ্যে আমি অ্যালুমিনিয়ামটা দেবো, যে অ্যালুমিনিয়ামের চার্জটা দেবো। এখন অ্যালুমিনিয়ামটা কি খালিভাবে দেওয়া যাবে না, আমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেবো এটার মধ্যে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তার মানে এই অ্যালুমিনিয়ামটা হাইড্রোক্সাইডটা ভেঙে গিয়ে অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হবে, দেন এটা কোয়াগুলেন্ট রূপে কাজ করবে। এইভাবে পরীক্ষা দিতে হবে। তো তাহলে এখান থেকে একটা আইডিয়া পেলাম যে কেন্দ্রে চার্জের পরিমাণ যত বেশি হবে তাহলে সেটা বেশি, এই যে বলছে কোয়াগুলেশন ক্ষমতা আয়নের চার্জের সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ কোয়াগুলেন্ট আয়নের চার্জ যত বাড়বে কোয়াগুলেশন ক্ষমতাও তত বাড়বে ধনাত্মকের ক্ষেত্রে। তো এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যেমন ফেরাস, এখানে দেখো ফেরিক আয়ন যদি দিই তাহলে আমাকে ফেরিক ক্লোরাইড দিতে হবে অথবা ফেরিক সালফেট দিতে হবে। যদি আমি অ্যালুমিনিয়াম আয়ন দিতে চাই তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, বা অ্যালুমিনিয়াম টেট্রা এমিনো অ্যালুমিনিয়াম আয়ন দিতে পারি, অ্যালুমিনিয়াম সালফেট দিতে পারি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিতে পারি। তার মানে এগুলো হচ্ছে আমি কোনো একটা আয়ন দেবো না, আমি একটা যৌগ দেবো, যৌগটা ভেঙে গিয়ে আয়নে পরিণত হবে, সেই আয়নটাই কোয়াগুলেন্ট রূপে কাজ করবে, সেই আয়নটাই কোয়াগুলেন্ট রূপে কাজ করবে। এই হচ্ছে মূল কাহিনী, আর কিছু না। তো এই কোয়াগুলেন্টটা যদি আমরা এখানে একটু খেয়াল রাখবা, যেখানে বলা হচ্ছে কোয়াগুলেশনের চার্জ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কোয়াগুলেন্ট ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ব্যবহৃত, এই যে কোয়াগুলেন্ট ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এই যে ব্যবহৃত মোল সংখ্যা হ্রাস পায়। এখানে যে আমি ব্যবহার করতেছি সে যেটা আমার ছিল সেই জিনিসটা কম পরিমাণে কমে যাবে। কেন? যখন আমি কোয়াগুলেন্ট ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তাহলে জমাটবদ্ধ হয়ে যাচ্ছে। তো জমাটবদ্ধ হয়ে গেলে আমার যে দ্রাবক ছিল, যতটুকু আমার দ্রবণে ছিল কলয়েডগুলো আস্তে আস্তে কি অধক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে পরিমাণটা কমে যাচ্ছে, কথা এটাই বলছে। তো আমরা সোজা কথা হচ্ছে যে হার্ডি-শুলজের নিয়মের সহজ কথা হচ্ছে বিপরীত চার্জযুক্ত কণাসমূহ কোয়াগুলেন্ট রূপে কাজ করে, চার্জের ঘনত্ব বা চার্জের পরিমাণ যত বেশি হবে কোয়াগুলেশন ক্ষমতা তত বাড়বে। এই যে নিয়মটা, এই নিয়মটাকে হার্ডি-শুলজের নিয়ম বলে, আর কিছু না, শেষ, আর কোনো কাহিনী নেই। তো এবার আমরা এমসিকিউ দেখতে পারি। এমসিকিউ এখানে আরেকটা এমসিকিউ, দুধ থেকে ছানা তৈরির পদ্ধতিকে কী বলা হয়? কোয়াগুলেশন। এই যে কোয়াগুলেশন। এটা খুবই সোজা। কনসেপ্টটা যদি তুমি বুঝো তাহলে তোমার জন্য অনেক কষ্ট হবে না। তো আজকে আমি চেষ্টা করেছি যে সাসপেনশন, কোয়াগুলেশন, কলয়েড, সল, অ্যারোসল, ইমালশন এগুলো নিয়ে একটু আলোচনা করতে। এগুলো জাস্ট একটু বাসায় গিয়ে পড়বা আর দেখবা, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।